মাঘ মাসের হাড় কাঁপানো শীতে যেন কুঁকড়ে আছে গোটা গ্রাম। সন্ধে নামতেই চারপাশ ঢেকে গিয়েছে ঘন কুয়াশায়। হাত বাড়ালে নিজের হাতটাও দেখা যায় না। গ্রামের সবাই তাড়াতাড়ি ঘরে দৌড় দিয়ে ঘুমানোর আয়োজন করছে, কিন্তু কুয়াশার চাদর ভেদ করে মাঝে মধ্যেই ভেসে আসছে অদ্ভুত সব শব্দ, যা শুনলে গায়ের রক্ত হিম হয়ে যায়। রাত তখন গভীর, কুয়াশার দাপট বেড়েছে আরও। গ্রামের সাধারণ চাষি হরি কাজ সেরে বাড়ি ফিরছিল। তার হাতে একটা লণ্ঠন, যার আলো টিমটিম করে জ্বলছে। নদীর পাড় দিয়ে যাওয়ার সময় হাড় কাঁপানো শীতে জবুথবু হয়ে হাঁটছে হরি। উফ, আজ যা শীত পড়েছে, হাড় পর্যন্ত কাঁপিয়ে দিচ্ছে। এত রাত করাটা একদম ঠিক হলো না। এই কুয়াশার মধ্যে রাস্তা চেনাই তো মুশকিল। এমন সময় সামনের একটা গাছের নিচে কাকে যেন দাঁড়িয়ে থাকতে দেখল হরি। আরে, এই রাতে গাছের নিচে ওটা কে দাঁড়িয়ে আছে? ও ভাই, পথ হারিয়েছ নাকি? এ কি? এ তো আমাদের গোপাল মনে হচ্ছে। কিন্তু গোপাল, সে তো মারা গিয়েছ গত সপ্তাহে। নিজের মনে কি বলছ হরি? আমি কি আর সাধে মরেছি? আমাকে যে ওরা মেরে ফেলেছে। এসব কি বলছো তুমি? তুইও কি ওদের দলে হরি, নাকি তুই আমাকে বাঁচাতে এসেছিস? না না, আমি কিচ্ছু জানি না, আমাকে ছেড়ে দাও। পালা হরি, পালা, নইলে তুইও আমার মতো হয়ে যাবি। ও মাগো, ভূত ভূত, বাঁচাও! হরির চিৎকারে নিস্তব্ধ নদীর পাড় কেঁপে ওঠে। লণ্ঠনটা হাত থেকে পড়ে নিভে যায়। অন্ধকারের মধ্যেই আছাড় খেতে খেতে গ্রামের দিকে দৌড়াতে থাকে হরি। পরদিন সকালবেলা, কুয়াশা তখনও পুরোপুরি কাটেনি। গ্রামের রাস্তায় হরি আর সুরেশ হাঁটছে। হরির চোখে মুখে গত রাতের আতঙ্কের ছাপ স্পষ্ট। কি রে হরি, তোর চোখমুখ অমন শুকিয়ে গিয়েছে কেন? আর বলিস না সুরেশ, কাল রাতে আমি যা দেখেছি, ভাবলে এখনো গা শিউরে উঠছে। কেন? বাঘ ভাল্লুক কিছু দেখেছিলি? ধুর, নদীর পাড়ে বাঘ আসবে কোথা থেকে? তা বাঘ হলেও তো ভালো ছিল রে, কিন্তু আমি দেখেছি ভূত। নিজের চোখে গোপালকে দেখেছি আমি। কি যে বলিস, গোপাল তো মরেছে কদিন হলো, তাকে তুই দেখবি কি করে? বিশ্বাস কর ভাই, আমি নিজের চোখে দেখলাম, গাছতলায় দাঁড়িয়েছিল। তোর নিশ্চয় মনে ভুল হয়েছে, কুয়াশায় গাছপালা দেখে ভয় পেয়েছিস। মোটেও মনের ভুল নয়, সে আমার সাথে কথাও বলেছে। কথা বলেছে? মরা মানুষ কথা বলে? কি বলল সে? বলল সে মরেনি, তাকে নাকি মেরে ফেলা হয়েছে। বলিস কি? গোপালের মৃত্যুটা তো স্বাভাবিকই মনে হয়েছিল সবার। ওর মুখটা যা ভয়ঙ্কর দেখাচ্ছিল না সুরেশ, একপাশ পুরো থেতলে ছিল। চুপ কর তো, সকাল সকাল এসব অলক্ষণে কথা বলিস না। তোরা কেউ বিশ্বাস করছিস না, কিন্তু গ্রামে বিপদ আসছে বলে দিলাম। চল তো দেখি, বাজারে গিয়ে শুনি আর কেউ কিছু দেখেছে কিনা। দুপুরবেলা বাড়ির উঠোনে আরাম করে বসে রোদ পোহাচ্ছেন মহাজন গদাধর বাবু। গ্রামের দুই চাষি খগেন আর যতীন ভয়ে ভয়ে তার সামনে এসে হাজির হল। আগে মহাজন মশাই, একটু কথা ছিল। কি কথা? আবার সুদের টাকা মাফ চাইতে এসেছিস নাকি? আজ্ঞে না, টাকা পয়সার কথা নয়, গ্রামের বিপদের কথা। গ্রামের বিপদ? তোরা থাকতে আবার নতুন কি বিপদ আসবে? বাবু, নদীর পাড়ে নাকি ইদানিং গোপালকে দেখা যাচ্ছে। কি আবল তাবল বকছিস? মরা মানুষ আবার ফিরে আসে নাকি? শুধু হরি নয়, আরও অনেকেই নাকি গোপালকে দেখেছে। চুপ কর মূর্খরা, গোপাল মরেছে সেই কবে, তাকে আবার দেখা যায় কিভাবে? কিন্তু সে নাকি বলে বেড়াচ্ছে তাকে খুন করা হয়েছে। খবরদার, আমার গ্রামে দাঁড়িয়ে এসব গুজব ছড়াবি না। আমরা গুজব ছড়াচ্ছি না বাবু, ভয়ে সন্ধেবেলায় কেউ ঘর থেকে বেরোচ্ছে না। তোরা সব কুড়ের দল, কাজ না করার বাহানা সব। বিশ্বাস করুন বাবু, একবার খোঁজ নিয়ে দেখুন। গোপাল আমার কাছে অনেক টাকা ঋণ নিয়েছিল, শোধ করতে পারেনি, মরে বেঁচে গিয়েছে। তোরা বের হয় এখান থেকে,
আর যদি এসব ভূতের গপ্প শুনি তোদের পিঠের চামড়া তুলে নেব। সন্ধেবেলা গ্রামের চায়ের দোকানে বসে আছে শিবু, কালীপদ আর শ্যাম। গ্রামের সাধারণ খেটে খাওয়া মানুষ তারা। চায়ের ভাঁড়ে চুমুক দিতে দিতে তারা মহাজনের অত্যাচার আর গোপালের মৃত্যুর রহস্য নিয়ে ফিসফিস করে আলোচনা করছে। দিনকাল যা পড়েছে, মহাজনের জ্বালায় আর টেকা যাচ্ছে না। ঠিক বলেছিস ভাই, রোজ রোজ চাঁদা দেওয়া কি আমাদের পক্ষে সম্ভব? বেটা রক্তচোষা আমাদের ঘাম ঝরানো পয়সা কেড়ে নিয়ে নিজে ফুর্তি করে। সেদিন গোপালকেও তো মহাজন খুব অপমান করেছিল, মনে আছে? হ্যাঁ, বেচারা গোপাল সেবার চাঁদা দিতে পারেনি বলে মহাজন তাকে কি মারটাই না মারলো। আমার তো মনে হয় গোপাল অসুখে মরেনি, মহাজনই ওকে শেষ করেছে। আসতে বল, মহাজনের কানে গেলে আমাদেরও রক্ষে থাকবে না। কিন্তু গোপালের ভূতটা নাকি সেই কথাই বলছে যে তাকে খুন করা হয়েছে। দেখিস, ওই মহাজনই গোপালকে ঘুম করে মেরে ফেলেছে। এখন সেই পাপের প্রায়শ্চিত্ত করতে মহাজনকে ভুগতে হবে। গ্রামে কানাঘুষো দেখে মহাজন গদাধরবাবু ঠিক করলেন তিনি নিজেই নদীর পাড়ে যাবেন। তিনি প্রমাণ করতে চান যে ভূত বলে কিছু নেই। সাথে নিলেন তার বিশ্বস্ত লেঠেল রতনকে। গভীর রাতে কুয়াশায় ঢাকা নদীর পাড়, হাতে লাঠি আর লণ্ঠন নিয়ে তারা এগিয়ে চললেন। কই রে রতন, তোর সেই ভূত কই? বাবু, জায়গাটা কিন্তু ভালো ঠিকছে না, চলুন ফিরে যাই। তুই এত বড় লেঠেল হয়ে ভয় পাচ্ছিস? ছি! না বাবু, দেখছেন না চারপাশ কেমন যেন। এই, কে আছিস? সামনে আয়। গদাধর মহাজন কাউকে ভয় পায় না। হঠাৎ আবহাওয়া আরও শীতল হয়ে উঠল, আর সেই হাড় হিম করা পরিবেশে আবির্ভাব ঘটল গোপালের। যেন বাতাসে ভেসে দাঁড়িয়ে আছে সে। কি গো মহাজন, শেষ পর্যন্ত ভাগ্যকে মেনে নিয়ে চলে এলে বুঝি? আরে গোপাল, তুই তো মরে গিয়েছিস। মরেছি তো বটেই, তবে তুমি আমাকে মেরেছ। মনে নেই সেই রাতের কথা? শোন গোপাল, তুই আমার কিছুই করতে পারবি না। আজ তোর বিচার হবে মহাজন, আমার রক্তের ঋণ শোধ হবে। আমি পালাই হুজুর, আমার ঘরে ছোট বাচ্চা আছে। খবরদার রতন, আমাকে ফেলে পালাস না। কেউ তোকে বাঁচাতে পারবে না আজ। সময়টা ছিল সপ্তাহখানেক আগের এক গভীর রাত। নদীর এই নির্জন ঘাটে দাঁড়িয়েছিল একটি নৌকা। মহাজন গদাধর বাবু আর রতন মিলে গ্রাম থেকে চুরি করা দুটি ছোট বাচ্চাকে পাচার করার ব্যবস্থা করছিল। গোপাল তার হারানো গরু খুঁজতে খুঁজতে ঘটনাক্রমে সেখানে এসে পড়ে এবং মহাজনের এই জঘন্য কুকর্ম দেখে ফেলে। মহাজনের গোপন ব্যবসা ফাঁস হয়ে যাওয়ার ভয়ে ক্ষিপ্ত হয়ে ওঠেন তিনি। রতন, তাড়াতাড়ি বাচ্চা দুটোকে নৌকায় তোল, কেউ দেখে ফেললে বিপদ হবে। হাগে বাবু, বেঁধে রেখেছি, টু শব্দটিও করবে না। এ আপনারা কি করছেন মহাজন মশাই? বাচ্চাগুলোকে কোথায় নিয়ে যাচ্ছেন? আরে গোপাল, তুই এখানে কি করছিস? আমি সব দেখে ফেলেছি। আপনি মানুষ পাচার করেন। আমি এক্ষুনি সবাইকে ডাকছি। ওরে বোকা, তুই কি ভেবেছিস এখান থেকে জ্যান্ত ফিরতে পারবি? বেশি বার বেড়েছিস তুই। দাঁড়া, দেখাচ্ছি মজা। রতন, মার বেটাকে। মহাজনের কথা মতো গোপালকে লাঠি দিয়ে পেটাতে শুরু করল রতন লেঠেল। উফ, মাগো, মেরো না, আমাকে মেরো না। লাঠির মার খেতে খেতে এক পর্যায়ে আর সইতে পারল না গোপাল, ওখানেই মারা গেল সে। বাবু, ব্যাটা তো আর নড়ছে না। চুপ! কেউ জানবে না। লাশটা নদীতে ভাসিয়ে দে, সবাই ভাববে অপঘাতে মরেছে। কুয়াশা এখন আরও গাঢ়। নদীর পাড়ে মহাজন একা দাঁড়িয়ে। গোপালের প্রেতাত্মা
ধীরে ধীরে মহাজনের দিকে এগিয়ে আসছে। মহাজনের চোখে এখন শুধুই মৃত্যু ভয়। গোপাল, আমাকে ক্ষমা করে দে বাবু, আমি বুঝতে পারিনি তুই মরে যাবি। ক্ষমার কথা মুখেও আনিস না মহাজন। আমি তোকে অনেক টাকা দেবো গোপাল, তুই যা চাস তাই দেবো। টাকা? মরা মানুষের টাকার দরকার হয় না মহাজন। দোহাই তোর, আমাকে প্রাণে মারিস না। তুই না জানি গ্রামের কত মানুষের প্রাণ নিয়েছিস, তার হিসেব কে দেবে? এগিয়ে এসে মহাজনের গলা চেপে ধরল গোপালের প্রেতাত্মা। আহ, আমার গলা, ছাড় আমাকে। নরকে গিয়ে ক্ষমা চেয়ে নিস মহাজন। আস্তে আস্তে দম আটকে মারা গেল মহাজন। পরদিন সকালে গ্রামের মানুষ নদীর পাড়ে খুঁজে পেল মহাজনের লাশ। তার চোখ দুটো ভয়ের ছাপ নিয়ে খোলা।